প্লাস্টার নাই, কিরকম বিশ্রী লাগে দেখতে। এইটা যদি আপনি প্লাস্টার করেন, নতুন করে রং করেন, তাহলে সংস্কার করবেন না, লাগাতার করতে হয়। যতদিন আপনি বাড়িতে আছেন, যতদিন আপনার রাষ্ট্র আছে, ততদিন প্রতিনিয়ত এই রাষ্ট্রকে, এই বস্তুকে, এই বিষয়টি আপনি উন্নত করার চেষ্টা করছেন। কোনো একটা জায়গায় থামিয়ে দেবেন তো ভেতরে ড্যাম হয়ে যাবে, তারপরে যখন খুলতে যাবেন তখন দেখবেন পুরো দেওয়াল ভেঙে ফেলতে হচ্ছে। এই কারণে সংস্কার নিরন্তর একটি চলমান প্রক্রিয়া। এটা এই জায়গায় থামিয়ে দিয়ে আমরা ভোগ করবো, এইরকম কথা কখনো। অতএব সংস্কার শেষ করে তারপরে ভোট, এই কথা কোনো মানে না। সংস্কারও চলবে, ভোটও চলবে। ভোটও একটা সংস্কার। এটা মানে কি ভোট চাই? এমন একটা ভোট, ওই শেখ হাসিনা যেরকম ভোট করেছে সেরকম না। একটা ভোট হবে যেন সবাই গ্রহণ করবে, সবাই করবে ভালো ভোট হয়েছে, এবং সেই ভোটের যে ফলাফল হবে, তার ফলে যে সরকার হবে, সেই সরকারের সাথে আমরা আস্থা রাখতে পারবো যে এই সরকার আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করবার চেষ্টা করবে। আর যদি না হয় তাহলে আবার ভোট করবো। আমি কনস্টিটিউশনে কোন চেঞ্জ চাই? আমি কনস্টিটিউশনের ওই চেঞ্জ চাই, আমি যাকে ভোট দিয়েছি সে ভোটে জিতেছে, সে আমার এমপি, কিন্তু লোকটা পুরা 2 নম্বরই। আমি জেল বেড়ে ওকে যাতে কল ব্যাক করতে পারি, ও এমপি থাকতে পারে। একজন মন্ত্রী যদি সেরকম থাকে তাহলে সে মন্ত্রী বদলাতে যেতে পারি। আমি যদি দেখি যে আমার কোন নেতা, আমার পাওয়া ভোট, দল হোক যেই হোক, সে সম্পূর্ণ জাতির স্বার্থে, জনতার স্বার্থের বিরোধিতা করছে, তাহলে তার যাতে দিতে চাই, এমন একটা দেশ বানাতে চাই, এই যে দেশ আমার স্বপ্ন, আমি যেরকম চাই সেরকম। আমি মানি এটা বলবার সাথে সাথে সে দেশ হবে। একটা সংস্কার করে যদি আপনি মনে করেন যে সব সংস্কার শেষ হয়ে গেছে, আমি যেরকম চাই সেরকম করে দেশটা বানাতে পারি, তা হবে না। হয়তো যতদিন চলবে ততদিন সংস্কারটা থাকবে এবং দেশটা উন্নত হবে। কিন্তু মিনিমাম একটা জায়গায় আপনার সংস্কার, সেটা কি? আজকে আমরা যখন আসছি কাকরাইলের মোড়ে মসজিদের সামনে, হঠাৎ আমাদের গাড়ির সাথে আর একটা গাড়ি, সেই ধাক্কা একদম ঝরঝর করে শব্দ বুঝলাম, পেছনে তাকিয়ে দেখলাম, ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, বাম্পার করে পড়ে গেছে। 2-3 মিনিট আমাদের গাড়ির উপরে দাঁড়িয়ে থাকলো। তো আমার সাথে আমাদের কেন্দ্রীয় পুলিশ সদস্য রাজ্যের কাছে উনি বললেন, ভাই গাড়ি বেশি দূর দাঁড়িয়ে থাকলে পুলিশ আসবে, এসে আপনাকে দেখেই দেখে আর একটা কাহিনী শুরু হবে। কিন্তু কোনো পুলিশ আসলো না, ট্রাফিক পুলিশ নাই। থানায় যান, আপনার মেয়েকে, আপনার বোনকে, অথবা আপনাকে রেপ করেছে, অথবা আপনার এলাকায় কোনো মার্ডার হয়েছে, আপনার থানায় গিয়ে বলবেন। ওরা বড় জোর নিষ্ক্রিয় চলে তাকিয়ে যাচ্ছে, বলেন নাম কি, কোথায় কি, একটা লিখে রাখে, আর জিডিও নিতে চায় না। তদন্তে যাওয়া তো দূরের কথা, কিন্তু তার মধ্যেও ভেতরে ভেতরে ডাক মামের কাগজ চলে যায়। আজকাল শুনতে মনে হচ্ছে কেন সেই যে সরকারে এখান দিয়েছেন না, সরকার প্রথম কি করলো জানেন? ছাত্ররা যখন পরিস্থিতি করে বলো এই পরিস্থিতিতে পরীক্ষা দেওয়া যাবে না, অটো প্রমোশন করো, সরকার চাপের মুখে অটো প্রমোশন দিয়ে দেয়। তো মানুষ কি বুঝলো? জোরে ঠেসে ধরতে পারলে এই সরকারকে দিয়ে সরকার করতে পারে। অর্থাৎ সরকারের যে শক্তি শুরুতেই ওই করতে হবে। আর যে এত লাইন করে এখানে মিছিল থাকে কেন? সবাই বুঝেছে আমরা যাই করি আমাদের কোনো শাস্তি হবে না। সবাই মনে করে জেলে তো কেউ নেবে না, সবাই মনে করে পুলিশ বড়দের লাঠিতে বাড়ি টাড়ি দিতে পারে, আমাদেরকে তো রিমান্ডে দেবে না, ধরেই দিয়েছে। এই সরকারের আমাদের যা ইচ্ছা তাই করা যায়। পুলিশ তো নয়, আর্মি দিয়ে পিটিয়ে মানুষ ঠান্ডা করতে পারবে? ইন্টারনাল ডিসিপ্লিন আর্মি দিয়ে হয় না। অর্থাৎ পুলিশ যতক্ষণ পর্যন্ত চিন্তা করতে পারছেন ততক্ষণ পর্যন্ত ভোটও যেতে পারে। পুলিশ কর্মীরা ঠিক করবে, হাততালি তো দিচ্ছেন, পুলিশ কর্মীরা ঠিক করবে, আসেন আমরা। আমাদের সরকারের মধ্যেও কত বিভ্রান্তি, মনে করেন একটা আইজি, 5টা ডিআইজি, কয়েকটা আরো সিনিয়র পুলিশ অফিসার নাই, ওনারা ওই জায়গায় নতুন লোক দিয়ে বলে করলেন সংস্কার করেছে। আরে আপনার ওখানে চাকরি করে লোকটাই লোক দিয়েছেন, এটা তো সংস্কার নয়। সংস্কার হচ্ছে মাহমুদ আমার মানটা 2 নম্বরে, কিন্তু মাসুম সাহেব আমাকে সরিয়ে দিয়ে মাসুম সাহেব বেশি যেতে, এটাকে আপনি সংস্কার করেন, আপনি ভালো একটা কিছু আশা করতে পারেন। তা না হলে এক এক্সকে সরিয়ে ওয়াইকে দিয়ে এটা ওয়াই ওর ভাই, এরকম তো সংস্কার নয়। আমরা সেই সংস্কার চাই না, ওই সংস্কারের মধ্যে কি হবে? এই কাজ তো এখনো ধরতেই পারে নাই।
পুলিশের মধ্যে এমনকি খালি জায়গাটা ভর্তি পর্যন্ত করা যায় এখনো ট্রাফিক পুলিশ কিন্তু সেরকম করে ঢাকায় পারে না। আর ঢাকার পরে বাইরের জেলাগুলোতে যদি যান সেই এরপরে আছে সিভিল বিউরোক্রেসি। সচিবালয়ে তো মধুর ক্যান্টিনের মতো মিছিল হয়েছে, কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে পেরেছে সরকার নেয়নি কেন? আমি আবার বলি মানে একসাথে যাবে আমাকে অনেক কথাবার্তা কারণ বলে মাথার মধ্যে কিলবিল করছে বলে আমি জানি না বুঝিয়ে কথা বলতে পারছি কিনা। ডক্টর ইউনূস মনে করেন দেশ একটা চূড়ান্ত ফাঁসিবাদের কবলে ছিল, সত্যি আমরা বলি। এইখান থেকে এখন শুরু হয়েছে গণতন্ত্রের উত্তরণ, গণতন্ত্র নির্মাণে। এই যে গণতন্ত্র নির্মাণের যাত্রা, এইটা কি কোয়ার্সিভ হবে মানে বল ব্রেক করে করবো নাকি পার্সিউ করে? আপনারা বলেন কোনটা করবেন? বাংলাদেশের জনগণের অবস্থা কি? যদি আপনি পার্সিউ করতে থাকছেন লোকদের ভায়োলেন্ট হচ্ছে মানে গভর্নমেন্ট কোনো কাজে নিয়ে কিছু করে তো দুইটা বাড়ি দিলে কয়েকটা অ্যারেস্ট করে ঠিক হয়ে যাবে। আবার যদি অ্যারেস্ট করে নিয়ে যায় তারপরে বলবে এই সরকার তো আগের মধ্যেই করবে, দেখা যায় ঠিকই গ্রেফতার করছে না, এইরকম চলবে না। মানে আমার অদ্ভুত লেগেছে যখন এই পেপারের মধ্যে মাসুদ সাহেব বলেছেন বাংলাদেশের জনচরিত্রের মেরামত সহজ নয়, জনচরিত্রের মেরামত সহজ নয়, ঠিক মনে করেন? চুরি করো দুইটাই ঘটে আমাদের দেশে। আমাদের দেশে এখন পর্যন্ত আমরা যুক্তি নির্ভর করি, যুক্তি মানতে চাই না, আমাদের আবেগ যত ডমিনেট করে আমাদের যুক্তি কাজ করে না। আর এই মানুষকে আপনি ঠিক করবেন কিরকম করে? এই যে বিতর্ক, একটা বিরাট বিতর্ক তো চলছে, আওয়ামী লীগ কি করবে? আগামীতে ভোট করতে পারবে? ভাই আমি আমার কথা বলছি, আমি যদি দেখি যে আওয়ামী লীগ আবার মিছিল করছে আর যেরকম করে বলে না এই কচি কিশোর গ্যাং তারা আমাদেরকে সরিয়েছে, তখন মনে টান গিয়ে এই কিশোর গ্যাং তাদের সরিয়েছে, যদি তাও সত্যি হয় তাদের পক্ষে সম্ভব নয় 15 বছর যে লুটপাট করছে তার পক্ষে কোন রকম বক্তব্য হাজির করতে পারবে তারা? আমরা এই মহান লক্ষ্মী লুট করেছি বলবে নাকি? কত টাকা লুট করেছে তার ডকুমেন্ট আছে না? উনি নিজে বলেছেন তার পিওর 400 কোটি টাকা ইতিহাস করেছে। যখন কিন্তু আমরা তাকে রাজনীতির মাঠে এটাই হয়ে গেল আর তারা আবার প্রতিষ্ঠিত হয়ে গেল। আমি মনে করি আওয়ামী লীগের আবার ফিরে আসার সম্ভাবনা খুবই কম, হয়তো। কিন্তু আমি অ্যাবসলিউট টার্মে কথা বলতে চাই না, পলিটিক্স খারাপ জিনিস, পলিটিক্স শুধু মানুষই তো জটিল জিনিস। এই যে বলছেন না আপনি দেখেছেন যে এই জনচরিত্র বদলানো সহজ নয়, এটা তো এরকমই। এই মানুষ যখন দেখে যে একটা বিশ্রী ইয়ে হচ্ছে তখন মনে করে আরে নেতা ঠিক হবে, তুই একটা ঠান্ডার বাড়ি দিলে ঠিক হবে, উনি ইনভাইট করে। অথচ এই জায়গাতেই কোনটা ঠিক আমার প্রায়ই মনে হয় যদি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে কোন রকম বল প্রয়োগ ছাড়া সত্যি সত্যি 2 বছরের জায়গায় 4 বছর কাটে কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য নির্মাণ করতে পারি, তাহলে বাংলাদেশকে আমেরিকা বা ব্রিটেনের মতো দেশ উদাহরণ হিসেবে বিশ্বে রাখবে। আমি কেবল দোষের উপরে খালি রাগের উপরে কথা বললেই আবার চলবে না, আমি সেই টেস্টে যদি যাই তাহলে সেটা বুঝি। আমি মনে করি আজকে একটা জিনিসটা বলি, যে কজনের বক্তৃতায় শুনলাম এমনিতেই আর্মি লোকজন সম্পর্কে বলি যদি তাহলে আপনারা মনে করবেন আমি মনে হয় অবস্থা থেকে কথা বলতে পারলাম তা না। আগে সবাই বলতো না আর্মি লোক হাঁটুতে, আমি দেখি আর্মির লোকজন এত চমৎকার কথা বলেন, তাদের পারসেপশন এত ভালো। ভাই আমি তো শ্রমিকের মধ্যে কৃষকের মধ্যে তা পাবো না। আজকের যে সংস্কারের বিতর্ক চলছে, আজকে যে সংবিধান পরিবর্তনের বিতর্ক চলছে, সেই বিতর্কে আপনি আসলে গ্রামের মধ্যে গিয়ে লোকজনকে ডেকে বলুন তো আচ্ছা বলো তো বাই ক্যামেরার লেজিসলেচার ভালো না ইউনি ক্যামেরার? ও কিছু বুঝবে? ও তো মানেই বুঝবে না। তার কাছ থেকে আপনি প্রস্তাব পাচ্ছেন না, তাকে আমি ছোট করছি না, তার জীবন সংগ্রামে সে আমার চেয়ে অনেক কম। আমার বাবা তো লেখাপড়া শিখিয়েছে, আমাকে 2-4 বিঘা জমিও দিয়েছে, তারপর একটা সার্টিফিকেট দিয়েছে, সেই দিয়ে চাকরিটাই বলছি দেখো আমি সংগ্রাম করে দিতাম। আর ওই লোকটার লেখাপড়া নাই, সার্টিফিকেট নাই, জমি নেই, বিয়ে করেছে, 2-3টা বাচ্চা আছে এবং সংসার। হু ইজ গ্রেটার? আমি ওকে সম্মান করি, কিন্তু ওর কাছে গিয়ে আমি যদি থিওরিটিক্যাল সাজেশন চাই, সে থিওরিটিক্যাল সাজেশন আমি দিতে পারবে না। তাকে যদি আমি বলি যে আচ্ছা বড় তোর জন এই আনুপাতিক ভোট ভালো নাকি আমাদের এখন যেটা চলছে সেটা ভালো, ওকে তো আনুপাতিক বোঝাতে আমার কয়েক মাস লাগবে।
তো সমস্ত জনগণ নিয়ে এটা করবো এরকম ভাবলে লাভ হবে না। যারা যারা পারবেন তারাই মত দেবেন, সেই মতের ভিত্তিতে সিদ্ধান্ত